সিডর আঘাত হানার 17 বছরেও ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড বরগুনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হয়নি, বিধ্বস্ত বাঁধও ঠিক করা হয়নি আজও। ব্যালটে রাজাপাকসেদের প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কাবাসী, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে অনুরা দিশানায়েকের নেতৃত্বাধীন জোট। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। 17 বছরেও সারেনি সিডরের ক্ষত। 2007 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয় বরগুনা, বাগেরহাট সহ উপকূলীয় বেশ কয়েকটি জেলা। বরগুনার বিধ্বস্ত বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হয়নি আজও। এরই মধ্যেও প্রায় প্রতি বছরই আঘাত হেনে যাচ্ছে বড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। অন্যদিকে বাগেরহাটে বাঁধ রক্ষায় শিগগিরই নদী শাসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্ন ও বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 17 বছর আগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর তছনছ করে দেয় বাংলাদেশের উপকূলীয় এলাকা। বিপর্যস্ত হয় সেখানকার জীবন জীবিকা। সেদিনে সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বরগুনার মানুষকে। ব্যাপক হতাহতের সাথে ক্ষতিগ্রস্ত হয় 77,754টি ঘরবাড়ি, 2,43,393 একর জমির ফসল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বেড়িবাঁধের। সংস্কার হয়নি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো, হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রও। টিকে থাকার সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। সাইকেল সেন্টার 6 নম্বরে সিডের কথা ভয় শুনলে এখনো ভয় লাগে, ভয়তে কি করবো, আমার সেন্টারও নাই দ্বারা কাছে যে যাম। বন্যার কথা শুনলে ধরো থরথরাই করে কাঁপতে ওঠে আমাদের। কেন আমাকে খুব ভয় পাওয়ার ভিতরে, আমার খুব বিপদে আমরা আছি। আমাকে খুব ভয় পাও না, আমরা এই ছোট ছোট বাচ্চা লইয়া কোন দিক যামু, কি করমু, কোনখানে আশ্রয় নিমু। নদী ভাঙাতে আমি কিছু পাবা, এখন রাস্তার সাইডে থাকি আর কি। পর্যায়ক্রমে সব বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে বাজেটগুলো আছে, স্থানীয় যে বাজেটগুলো, সেই বাজেটগুলোর আওতায় আমরা ছোট ছোট পরিসর এই সাইক্লোন সেন্টারগুলো মানে সংরক্ষণ মেরামতের চেষ্টা করছি। অন্যদিকে সিডরে ক্ষতিগ্রস্ত আরেক জেলা বাগেরহাটে নদী শাসন না করেই টেকসই বেড়িবাঁধ তৈরি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, 1 বছর যেতে না যেতেই বাঁধের ব্লক ধস, নদী ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে 7 কিলোমিটার বেড়িবাঁধ এলাকার মানুষ। নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয় না। আমাদের টিকসই বেড়িবাঁধ দিতে হইলে আগে নদী শাসন করতে হইবে। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় নাই এবং কয়েকদিনের ভিতরেই যাতে ব্লক ভাঙ্গে চুরি নামে যাচ্ছে। সামান্য 2-1 কাঠা জমি রাখছি, এখনো বেড়িবাঁধ দিয়েছে, এতে ভাঙ্গে নামে ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো। তবে নদী শাসনের একটি প্রকল্প পাঠানো হয়েছে, অনুমোদন হলেই কাজ শুরু হবে জানালেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সিআইপি প্রকল্পের মাধ্যমে আমরা 63 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করি, যেটি 35/1 বোর্ডার নামে পরিচিত। 63 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার আমরা কংক্রিট দিয়ে তৈরি করি সিসি ব্লক দ্বারা টেকসই হিসাবে, কিন্তু নদী শাসনের অভাবে ওই 7 কিলোমিটার অংশটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নদী শাসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান ঝড়ঝঞ্ঝার সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। সকাল থেকেই মসজিদে প্রবেশ করতে থাকেন সাদপন্থীদের একটি বিশাল দল। মাওলানা সাদপন্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন। সেই অনুযায়ী আজ সকাল 8টার দিকে তারা মসজিদে প্রবেশ করেন। এর আগে সেখান থেকে চলে যান জুবায়েরপন্থীরা। তাবলিগ জামায়াতের 2 পক্ষের বিরোধের পর থেকে মার্কাজ মসজিদের নিয়ম ছিল 14 দিন থাকবেন সাদপন্থীরা আর 28 দিন থাকবেন জুবায়েরপন্থীরা। 2 পক্ষের চরম বিরোধে গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করেছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও রয়েছে 2 পক্ষের বিরোধ।
5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দুইবার নয়। ইজতেমার মাঠ ও ঢাকা কাকরাইলের মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেয়া হবে না। মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ টাকা পায়নি অনেকেই। 2023 সালে 1500 কোটি টাকা বাজেটে প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ উঠেছে প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করে জমি দখলে নেয়ার। মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতিয়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবপুরে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি ও ডাটা সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। বাস্তবায়নের দায়িত্ব পায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রকল্পে দেখানো হয় 41 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার। বাস্তবায়নে অধিগ্রহণ করা হয় 70.34 একর জমি। তবে সঠিক মূল্য নির্ধারণ না করায় দ্রুত জমির ক্ষতিপূরণ চেয়েছে ভুক্তভোগীরা। খাসরা ঘরের মধ্যে 3টা ঘরের বিল পাইছে, আর ঘরের বিল পাই নাই। আর এই যে 4 বিঘা জমি পাচ্ছে, 4 বিঘা জমি 6% জমিনে বিল পাইছে, আর বিল পাই নাই, দিতে আসে না। আমার 6 বিঘা জমি পড়ছে, আর যে জমিটার উপরে যখন ভিডিওটা রাখছেন এই জায়গাটার উপরে টাম বাগান আসলে অনেক ডাঙ্গর। আমার হাইটেক পার্কে আমার সম্পত্তি পড়ছে 20 বিঘার মতো, এখন আমি বিল পাই নাই। মাননীয় সরকার সাহেবের কাছে আমাদের আবেদন হইল, আমাদের দাবি হইল, দয়া করে যদি আমাদের এই ক্ষতিপূরণটা একটু পূরণ করতেন তাহলে আমরা খুবই ভালো হইতো, আর না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলেছে জেলা প্রশাসন। এই প্রকল্পের যে বরাদ্দ এসেছে পুরোটাই কিন্তু আমাদের কাছে এসেছে সরকার থেকে, কাজেই এটি যে বরাদ্দ আছে যেভাবে আছে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো বড় প্রকল্পের উদ্যোগ নেয়ার আগে দেশের অর্থনীতির সার্বিক বিষয় ভেবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এককালে প্রতাপশালী রাজাপাকসে পরিবারকে ব্যালটের শক্তিতে প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কাবাসী। পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের প্রায় শূন্য থেকে উঠে আসা দল জনতা বিমুক্তি পেরুমনা জেভিপির নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার ভোটাভুটি শেষে ভোট গণনার ভিত্তিতে শুক্রবার সকালে নির্বাচন কমিশন জানিয়েছে ৬২% ভোট পেয়েছে জেভিপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি, যেখানে 2020 সালে নির্বাচনে মাত্র 3টি আসনে জয় পেয়েছিল এই জোট। এবারে নির্বাচনে 18% ভোটে সাজিদ প্রেমাদাসার এসজেপি দ্বিতীয়, আর 18% ভোটে তৃতীয় অবস্থানে আছে রনিল বিক্রমাসিংহের ইউএনপি। মাত্র 2টি আসনে জিতেছে চতুর্থ অবস্থানে থাকা সাবেক প্রেসিডেন্টে গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসের দল এসএলপিপি। 2022 সালের জুলাইয়ে চরম অর্থনৈতিক সংকটে তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা ও প্রেসিডেন্ট গোতাবায়া। পরে প্রেসিডেন্টের দায়িত্বে রনিল আসলেও তার ব্যর্থতায় এবছরের সেপ্টেম্বরের 65 বছর বয়সী বামপন্থী অনুরাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন শ্রীলঙ্কাবাসী। 225 আসনের পার্লামেন্ট সরকার গঠনের জন্য ন্যূনতম 113টি আসনের জয়ের বিধান রয়েছে। 1.25 কোটির বেশি ভোটারের মধ্যে এবার ভোট পড়েছে 65%। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।